ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুব সহজে খুব সুন্দর একটি কাজ শেখাবো। সেটা হচ্ছে প্রিন্টিং প্রেসে আপনি ডিজাইন করার পর আউটপুট সেটআপটা কিভাবে দিবেন। তো আমার অন দ্য স্ক্রিনে একটি কাজ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা মূলত কুপন ভাউচার। তো হোক কুপন ভাউচার অথবা মানি রিসিপ্ট। তো মানি রিসিপ্ট এবং কুপন ভাউচার কিন্তু একই হয়। তো সেটা কি দেখুন, আমি এখানে আপনাকে বলছি যে দেখুন, কুপন ভাউচার, মানি রিসিপ্ট, চাঁদা আদায়ের রসিদ বা ভাউচার রসিদ যেটাই হোক, আপনার কিন্তু সাইজ ঠিক একই ক্যাটাগরিতে হয়। যেমন আপনি ব্যাংকের থেকে টাকা উঠাতে গেলে বা কোনো খদ্দেরের থেকে টাকা উঠাতে গেলে অবশ্যই আপনি কিন্তু মানি রিসিপ্ট একটা দেন। ঠিক তেমনই এখানেও কিন্তু মানি রিসিপ্টে একই হয়, যে মানি রিসিপ্টের কিছু অংশ আপনার দোকানদার বা বিক্রেতার কাছে থেকে যাবে এবং বাকি অংশটি খদ্দেরের কাছে চলে যাবে, ঠিক আছে, বা যে পেয়েবল করবে তার কাছে চলে যাব। তো ঠিক তেমন সিস্টেমে এটা হচ্ছে একটা কুপন ভাউচার। তো এটা হচ্ছে খাবারের একটা ভাউচার, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা। দেন বাকি অংশটুকু থাকবে প্রতিষ্ঠানের কালেক্ট করা থাকবে, ঠিক আছে। তো সেই সুবাদে আমি আপনাকে বলতেছি, এখানে কুপন ভাউচার, মানি রিসিপ্ট এবং চাঁদা আদায়ের রসিদ, এই সমস্ত কাজগুলো ঠিক একই রকম হয়, একই সাইজ হয়। শুধু যা ওখানে নাম, ক্যাটাগরি এগুলো চেঞ্জ হয়। যদি মানি রিসিপ্ট হয় সেক্ষেত্রে মানি রিসিপ্ট, আর এখানে যেহেতু কুপন ভাউচার সেখানে কুপন ভাউচার রিলেটেড ডিজাইন কাজ লেখা হয়েছে, ঠিক আছে। এবং পরবর্তীতে যদি চাঁদা আদায়ের রসিদ হয় তাহলে চাঁদা আদায়ের রসিদের কন্টেন্ট ওখানে সাবমিট করা হয়। যাই হোক, তিনটার কাজই মূলত একই সিস্টেম। তো আপনি দেখুন, এখানে আপনি মূলত কোন সাইজে কাজটা করলে একদম বেটার এবং সুন্দর দেখা যাবে। তো দেখুন, আমি এখানে একটা সাইজ নিয়েছি, সেটা খুব সুন্দরভাবে আপনি একটু ফলো আপ করুন। তো এখানে আমার মূলত একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এখানে এই সাইজটাকে আমি একটু কপি করে নিয়ে আসি, দুইটাকেই সিলেক্ট করে নিয়ে আসি। দেখুন, এখানে আমি এটাকে অল্টার শিফট চেপে কপি করে নিয়ে আসলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখুন, আমার কিন্তু মূল সাইজ হচ্ছে কোনটা, এইটা। দেখুন এখানে 8.5 8.5 2.57 মানে 8.5 2.5, ঠিক আছে, 8.5 আড়াই, ঠিক আছে। এই হচ্ছে সাইজ এবং টোটাল ওভারমার্ক ধরে আমার হয়েছে 8.5 2.7, তাহলে 8.5 এবং 2.7 এই সাইজটার মধ্যে আমি রেখেছি। এবং আমার হাইটে আছে কত, 2.7, এবং এদিকে উইথে আছে 8.5 মানে 8.5-এর দিকে, 8.5-এর দিকে আছে। বেশ ভালো কথা। তো এখন কথা হচ্ছে, আমাদের গিলবার যেহেতু লাগবে, আমি কাগজ কাটবো 9 11.5 কাগজ কাটলে আমার কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। আজকে আমি 9 11.5-এর উপর কিভাবে এই সেট আপটা দিব, সেই সেট আপটা আজকে দেখবো, ঠিক আছে। দেখুন, এখানে আমার এই ডিজাইনটা রয়েছে। তো এখন এখানে দেখতে পাচ্ছি, আমি স্টেপ বাই স্টেপ এই ডিজাইনগুলো নিয়ে আসি আগে, তারপর আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমার কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে স্টেপ, ঠিক আছে। তো আমি এই তিনটাকে একটু জাস্ট কপি করে নিয়ে আসতেছি আপনাদের বোঝার সাহিত্যে। তো দেখুন, আমি এটাকে কিন্তু কপি করে নিয়ে আসতেছি, হ্যাঁ। তো এখানে তাছাড়া আমার কোনো রকম কোনো উদ্দেশ্য নাই, বা আমি এই রিডিজাইন দেখাচ্ছি না, জাস্ট আমি আপনাদেরকে ফলো আপ করাচ্ছি যে হ্যাঁ, আমার এই ডিজাইনটা এরকম ছিল এবং আমি এখন এরকম তৈরি করতেছি। এখন এই ব্যাকগ্রাউন্ডটাও এখানে সেট আপ করে দেবো, ব্যাকগ্রাউন্ডটা। এবং এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আসলে মূলত এই কাজটাই আমি করছিলাম। এখানে এখানে এই ডিজাইন তিনটা একটু একটু সামান্য একটু আমি উপরে উঠাই দেবো, ঠিক আছে। দেখুন, এখানে আমার কিন্তু একদম বর্ডারের সঙ্গে, হ্যাঁ, এখন মিশিং হয়েছে। তারপর হচ্ছে আমার এই ডিজাইনটাকেও আমি সেম ভাবে এখানে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পর এটাকেও আমি একদম সেম ভাবে বসাই দিলাম। তারপর এখানে আমি এই ডিজাইনটা রাখতে চাচ্ছি না, আমার দরকার নেই, এটা আমি এটা ফেলে দিলাম। তো এখন কথা হচ্ছে, এখানে দেখুন তো আমি কি কি কাজটা করলাম। এই বর্ডারগুলোকে একটু উপরে উঠাই দিই, উপরে উঠাই দিলে আমরা আরো ভিডিওটা দেখতে পাবো খুব সুন্দরভাবে। তো দেখুন, এখানে আছে আমার একটা স্টেপ, এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, দেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড, পুরোটাই কিন্তু একটা আমার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। তো আপনি চাইলে ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর এখানে মাঝ বরাবর একটা করে ক্রিজ হবে, এখানে ক্রিজ হলে যাতে সহজে শিখতে পারে বা পারফোরেশন হবে, যেটা খুব সহজে শিখতে সাহায্য করে। তো এখন কথা হচ্ছে, আমরা এখানে মূল টিকিট করলাম, তাহলে এখানে এইটুকু ফাঁকা রাখলাম কেন। তো এখানে মূলত আসলে আপনি যখন এই ভাউচার বা কুপন ভাউচারটা তৈরি করবেন বা মানি রিসিপ্টটা, তখন আপনার 100 পেজ বা 200 পেজ বা 150 পেজ মিলে কিন্তু একটা করে বই বানানো হবে। তো বই বানানোর জন্য অবশ্যই এক পাশে বাধাই করতে হবে, পিন মারতে হবে অথবা গাম লাগাইতে হবে। সেক্ষেত্রে আপনার যাক কোন দিকে দেবেন, মাথা এদিকে উপরে নাকি এদিকে রাইট সাইডে, এটা কখনো না, আপনি সবসময় দেখবেন লেফট সাইডে দেখা যায়, হ্যাঁ। তাহলে আপনার এটা যেহেতু হেডের লেফট সাইড,
তাহলে অবশ্যই এখানে একটু আমার জায়গা রাখতে হবে। সেটা জায়গাটা কতটুকু রাখবেন, অবশ্যই হাফ ইঞ্চির উপরে, হাফ ইঞ্চির নিচে কখনোই রাখবেন না। এটা আমার একটা নির্দেশ যে আপনারা যদি কাজ কাম ভালোভাবে করতে চান বা বুঝতে চান, তাহলে অবশ্যই আপনি করবেন কি, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনার বাইন্ডিং সেকশনের জন্য প্যাড বাইন্ডিং হোক, মানে রিসিপ্ট, কুপন, ভাউচার, রসিদ, চাঁদা আদায় রসিদ, ক্যাশ মেমো, ভাউচার, বিল, চালান, যত কিছুই করেন না কেন আপনি হাফ ইঞ্চির উপরে রাখার চেষ্টা করবেন এই বাইন্ডিং সেকশনটা। ঠিক আছে, বাইন্ডিং এর জন্য আপনি অবশ্যই হাফ ইঞ্চির উপরে রাখবেন, নিচে রাখবেন না। হাফ ইঞ্চির নিচে রাখলে আপনার কিন্তু সমস্যা হবে বা ডিজাইনটা একদম ভিতরে ঢুকে যাবে বাইন্ডিং এরিয়া, তখন খারাপ দেখা যাবে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই হাফ ইঞ্চির উপরে রাখার চেষ্টা করবেন। দেন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। গ্রুপ করার পর আমার কিন্তু মোটামুটি হয়ে গেল কাজ। এখন আমি এটাকে অবশ্যই সেটআপ দেব। সেটআপ দেওয়ার পূর্বে আমি এটাকে কন্ট্রোল 5 দিয়ে ম্যাগনেট করে নিলাম। ম্যাগনেট করে নিলে আমার কিন্তু আর এটা ছাপায় ভিজুয়াল হবে না। ঠিক আছে, এটা অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে। এটা কিন্তু খুব সেনসিটিভ একটা বিষয়। ঠিক আছে, অনেকে আবার এই মার্কটা রাইখে দিলে কিন্তু আপনার ওইটা ডিজাইন চলে আসবে, আর ডিজাইনে চলে আসলে কিন্তু আপনার টোটালি খারাপ হয়ে যাবে। কারণ ডিজাইনে যদি বর্ডার দেখা যায় তাহলে তো এটা বুঝতেই পারছেন কেমন দেখা যাবে। ঠিক আছে, ওকে। এখন আমরা এটাকে সেটআপ দেব। সেটা হচ্ছে কি, আমরা 8 পেজ, এই 9 11:30 মধ্যে এটা কয়টা পেজ আসে দেখবো, 2টা 3টা 4টা কয়টা আসে আমরা দেখবো। তো সর্বপ্রথম আমি এটাকে একটা ডুপ্লিকেট কপি করে নিই। ঠিক আছে, একটা ডুপ্লিকেট কপি করে নেই। কপি করে নেওয়ার পর আমি এটাকে জাস্ট এখানে একসঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, দেখুন এখানে আমার দুইটা মিলে হলো 4.5 8.5। ওকে, একটু জুম ইন করে নিই, দেখি ব্যাপারটা কোথায় দাঁড়ালো। হ্যাঁ, এই পর্যন্ত দেখুন, এইটাকে আমি কিন্তু একদম অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, ওকে। তারপর এখানে আর একটা উপরে উঠাবো। যেহেতু আমরা 9 11:30 মধ্যে প্রিন্ট করব, আবার 9 11:30 আমাদের কাগজ আছে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই 9 11:30 মিল করতে হবে। দেখি 3টায় আসে না 4টায় আসে, আমি এটাকে সুন্দরভাবে দিচ্ছি সেটা। ওকে, এখন আমার এখানে 3টায় আমরা দেখবো যে আমাদের সাইজটা কত হলো। 3টা সাইজ হলো আমাদের 8.5 8.5। তাহলে আমার আর একটা সাইজ যাচ্ছে। ঠিক আছে, আর একটা সাইজ যাচ্ছে। এক্ষেত্রে আমি এটাকে এখানে খুব সুন্দরভাবে বসাই দিলাম। এখন আমরা দেখবো আমাদের সাইজটা কত আসে। দেখুন 8.5 10.80, তার মানে আমার এটা 9:15 দিকে গেল। 9 11:30 কাগজ আমি পাবো। সেক্ষেত্রে আমার এই সাইডটাই কিন্তু খুব সুন্দরভাবে সেট আপ হয়ে যাচ্ছে 9 11:30 মধ্যে। কারণ 9 দিকে 8.5 এবং 11 11:30 দিকে আমি 11 পাইলাম। ঠিক আছে, 10.80 তো 11 ধরলাম। তাহলে এখন আমরা এটাকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করতেছি। গ্রুপ করার পর আমরা এটাকে সেট আপ দেবো, যেহেতু সেক্ষেত্রে আমাদের কি করণীয়, জিপি মার্ক কোন দিকে হবে, অবশ্যই আমার জিপি মার্কটা হবে এই যে বাইন্ডিং এরিয়ার দিকে। আমরা সবসময় বাইন্ডিং এরিয়ার দিকে দেব। এখন বাইন্ডিং এরিয়া থেকে কেন জিপি মার্কটা আমরা দেব, আপনি যদি বলেন না আমি এদিকে না দিয়ে এদিকে দেব মাথায়, তাও যাবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আপনি ডিজাইনটা লক্ষ্য করুন যে আপনার ডিজাইনটা এখানে দেখুন চারদিক দিয়ে সলিড আছে, দেখো ভরপুর কিন্তু কাজ। ঠিক আছে, একদম রূপবান কালার, ভরপুর কাজ আছে। তো সেই ক্ষেত্রে আপনার বাইন্ডিং এরিয়ায় কোনো রকম কোনো ডিজাইন বা কাজ নেই। তো প্রিন্টিং প্রেসে যারা আছেন তারা তো খুব সহজেই বুঝেন বা জানেন যে আসলে বাইন্ডিং এরিয়া এবং খালি জায়গা বা গ্রিপার মার্ক কেন দিতে হয়। তা আসলে সিটিপি প্লেট বাঁধার পর ওই যে সামান্য একটু এরিয়া বা জিপি মার্কের যে কাছাকাছি এরিয়াটা আছে, সেটা কিন্তু মেশিনের কোনো এক জায়গায় বা গ্রিপারের দিকে বেঁধে দিতে হয়। বেঁধে দেওয়ার পর কিছু অংশ ওই বেঁধে দেওয়ার পর ওখানে খেয়ে যায়, তাহলে ওই অংশটুকু কিন্তু আর ছাপায় আসে না। সেই অংশটুকু থাকবে, এই অংশটুকু ওই প্লেটের ওই মাথায় বাঁধা থাকবে। তাহলে আপনি একটা চিন্তা করুন, আপনার প্লেটটার যদি ওই বাঁধার কারণে একটু ছাপায় না আসে, তাহলে আপনার যদি গ্লিপার মার্ক এদিকে দেন, তাহলে তো আপনার এই ডিজাইনটা ছাপায় আসবে না। সেক্ষেত্রে আপনাকে হাফ ইঞ্চি গ্লিপার রাখতে হয়। তো যেহেতু আমার হাফ ইঞ্চি গ্লিপার রাখতে হয়, হাফ ইঞ্চি গ্লিপার রাখছি ঠিকই, কিন্তু আমার যেহেতু এখানে মাথায় কোনো রকম কোনো ডিজাইন নাই, সেক্ষেত্রে আমরা এটাকে জিপি মার্ক বা রেজিস্ট্রেশন মার্ক সহ সবকিছু মিলাইয়া আমরা গ্লিপার মার্কটা দিব জিপি মার্ক এইদিকে ফাঁকার দিকে, যাতে আমরা বাইন্ডিং যেদিকে করব বা পিন আপ যেদিকে করব সেদিকে কোনো রকম কোনো ডিজাইনে নয়, কোনো ইফেক্টও পড়বে না। ঠিক আছে, যাতে ইজিলি ভাবে আমাদের কাজটা খুব সুন্দরভাবে বের হয় এবং কোনো রকম কোনো লেখা টেক্সট ডিজাইন যাতে স্যুট না যায় বা নষ্ট না হয়। সেক্ষেত্রে আমরা সব সময় করি কি, যেদিকে পিন বাইন্ডিং হবে বা
প্যাড বাইন্ডিং হবে সেদিকে আমরা চেক মার্ক দেই, অথবা ইনার কার্টুন হলে পেস্টিং বা আপনার বন্ধন এরিয়া যেদিকে আছে সেদিকে কিন্তু আমরা এই যে আপনার গ্লিপারটা দিই, ঠিক আছে। তো সবসময় আমরা এই কাজটাই করি, তো আপনারাও সবসময় এটাই করবেন। মানি রিসিপ্ট, বিল বই, হ্যান্ড বিল, চালান, আপনার ক্যাশ মেমো, বিল, ভাউচার, কুপন যতগুলো আছে বাইন্ডিং এর দিকে আপনি জিপে মার্ক বা গ্লিপার মার্কটা দিবেন, এবং ইনার কার্টুনের ক্ষেত্রে আপনি সবসময় করবেন কি পেস্টিং এর দিকে গ্লিপারটা রাখবেন। তাহলে আপনারা গ্লিপার নিয়ে কোনো ঝামেলা হবে না যে গ্লিপার হাফ ইঞ্চি দিচ্ছেন, হাফ ইঞ্চের কম হয়েছে, বড় হয়েছে, এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে। অবশ্যই আপনি যেদিকে ডিজাইন নাই বা সাদা সলিড বা আপনার পেস্টিং এরিয়া সেদিকে কিন্তু আপনি যে গ্লিপার মার্কটা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনি গ্লিপার মার্কটা এখানে সেট করবেন, ঠিক আছে। এখানে সেট করার পর রেজিস্ট্রেশন মার্ক দিবেন চারটা দেওয়ার পর আপনি অবশ্যই চারদিকে কাটিং মার্ক ইউজ করবেন। এই কাটিং মার্ক আমি এত কিছু দিতেছি না, কারণ এগুলো অলরেডি আপনারা জেনেই গেছেন যে কাটিং মার্ক কিভাবে দিতে হবে। তো যদি না জেনে থাকেন, একদম নতুন হন, তাহলে অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন, অবশ্যই সবকিছু বুঝে যাবেন, আর না বুঝলে তো আমি আছি। তারপর এখন কথা হচ্ছে, আমার এটা সেট আপ রেডি হয়ে গেল, জিপি মার্ক দেওয়া হলো, সবকিছু দেওয়া হয়ে গেল, এখন কি আমি সরাসরি প্লেট করতে পারবো? না, এটা আমার কিন্তু কিছু কাজ আছে, সেই কাজটাও কিন্তু আজকে আমি খুঁটিনাটি আপনাদের বলবো সেটা কিভাবে সম্ভব। তো দেখুন, এখানে একটা কথা হচ্ছে, আপনি একটা প্যানেল শো করাবেন, সেটা হচ্ছে সেপারেশন প্রিভিউ। এই সেপারেশন প্রিভিউ দিয়ে কিন্তু আমাদের সব কিছু বোঝা যায়, এবং এটা কেমন হবে, প্রিন্টে কি কি আসবে, কি কি প্লেট আসবে, সবকিছু কিন্তু আমি এই একটা নেম প্লেটের মাধ্যমে বলে দিতে পারবো। তো এখানে ওভারপ্রিন্ট প্রিভিউ চেকমার্ক দিলাম। চেকমার্ক দেওয়ার পর এখানে কিন্তু আপনি দেখবেন ওভারপ্রিন্ট প্রিভিউ দেওয়ার পর কোনো রকম কোনো টেক্সট হাইড হয় কিনা। টেক্সট এখানে দেখি আমার কোনো হাইড হচ্ছে না, তার মানে আমার ডিজাইন ফাইল একদম ওকে আছে, একদম ভালো আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। এখন আমি ব্ল্যাকটা একটু দেখবো চেকমার্ক দিয়ে। এখানে ব্ল্যাকটা চেকমার্ক দেওয়ার পর আমার ব্ল্যাক কালার আছে, এখানে এই যে ছায়া বা শ্যাডো দেওয়া আছে, এবং এই যে নিচে দেখুন ক্রমিক নং আদায়কারী, এগুলো আছে ব্ল্যাকে। তো ব্ল্যাকে আছে ঠিকই, ব্ল্যাক আমি হাইড করার সঙ্গে সঙ্গে এখানে সাদা কার্ড আউট দেখা যাচ্ছে। তো আসলে যখন আমি ব্ল্যাক ছাড়া অন্য তিনটে কালার ছাপবো, তখন কিন্তু আমার এরকম সাদা কার্ড আউট থাকবে। আসলে এই কাট আউটটা থাকা অনেক বিপদ বা ঝুঁকি। প্রিন্টিং প্রেসে 3 কালার ছাপার পর যখন ব্ল্যাক ছাপতে যাবে, ব্ল্যাকটা ছাপার সময় যদি একটু রেজিস্ট্রেশন মিলে না বা 100% রেজিস্ট্রেশন মিলাইতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্ল্যাকটা একটু স্মুথ দেখা যাবে, ব্ল্যাকের আশেপাশে সাদা অংশ দেখা যাবে, তখন কিন্তু আপনার সমস্যা বা ডিজাইনটা সমস্যা দেখা দেবে। এই কারণে আপনি অবশ্যই এই পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে এডিট মেনু থেকে এডিট কালার, দেন ওভারপ্রিন্ট ব্ল্যাক থেকে ওকে প্রেস দেন। এখন দেখুন আমি ব্ল্যাকটা হাইড করতেছি, এখন আর আমার ব্ল্যাকের কাট আউট নাই, তার মানে আমি ব্ল্যাক ছাড়া এই তিনটে প্লেট ছাপলে এরকম দেখা যাবে। যখন ব্ল্যাক মারবো, ব্ল্যাক প্লেট ছাপবো, তখন শুধু ব্ল্যাকটা এখানে প্রিন্ট হবে, তখন আর ব্ল্যাক একটু উপর নিচে বা ডানে বামে সরে প্রিন্ট হলেও কোনো সমস্যা নেই, কারণ ওখানে শুধু ব্ল্যাক করতেছে, আর কোনো রকম কোনো কাট আউট বা সাদা সুট নেই। তারপর এবং ব্ল্যাক বাদে অন্য যখন প্লেট ছাপবো, তখন কিন্তু আমার এরকম দেখা যাবে, কাট আউট থাকবে, যেহেতু এটা আমার 2-3 কালারের সমন্বয় করে একটা করে ব্যাকগ্রাউন্ড লেখা, টেক্সটগুলো ডিজাইন করা বা কালারাইজড করা, সেক্ষেত্রে আপনার এগুলো কিন্তু এভাবেই দেখা যাবে। দেখুন, এটা হচ্ছে ম্যাজেন্টা প্লেট, এটা হচ্ছে ইয়েলো প্লেট। তাহলে আমি প্রিন্টিং প্রেসে সিটিপি প্লেট ছাড়বো, 4টা প্লেট বেরোবে, কালো, ইয়েলো, ম্যাজেন্টা এবং সায়ান, ঠিক আছে। ঠিক এভাবেই কিন্তু আপনার প্লেটগুলো ভিজিবল হবে। আপনি 4টা প্লেট এভাবে পাবেন, 4টা প্লেট নিয়ে আপনি খুব সুন্দরভাবে প্রিন্ট করতে পারবেন। সর্বশেষ আপনাকে এই ওভারপ্রিন্ট দেখার পর আপনি এটাকে অবশ্যই কি করবেন, আউটলাইন করবেন। আউটলাইন করার জন্য আপনি অবশ্যই করবেন কি, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও চাপবেন, অথবা আপনি শর্টকাটেও কিন্তু এখানে পাবেন। দেখি এখানে শর্টকাট কোথায় আছে। শর্টকাটে আপনার দেখি অবজেক্ট থেকে নাকি, আসলে আমি এখান থেকে করি না, তো এই জন্য এখান থেকে খুঁজে পাচ্ছি না, তবে দেখি এখান থেকে এই যে পাইছি। তো দেখুন, এখানে আপনি টাইপ অপশনে যাবেন, টাইপ অপশনে যাওয়ার পর ক্রিয়েট আউটলাইন্স, কন্ট্রোল শিফট ও চাপা, মানে শিফট কন্ট্রোল শিফট ও প্রেস করবেন। দেখুন আমার কিন্তু টেক্সটগুলো আউটলাইন হয়ে গেল। অথবা আপনি একটু আন্ডু দিয়ে দেখি, আপনি কিবোর্ড থেকেও এই কাজটা করতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি যে আমি ভার্চুয়াল কিবোর্ডটা একটু অন করলাম এখানে, ঠিক আছে। তো ভার্চুয়াল কিবোর্ডটা আনার পর এখান থেকে আমি দেখুন কন্ট্রোল চাপলাম, কন্ট্রোল চেপে ধরে আছে, শিফট চেপে ধরে আছে, দেখুন কন্ট্রোল শিফট আমি কিন্তু প্রেস করে আছি। তারপর কিবোর্ড থেকে ও প্রেস করব, ও, দেখুন আমি কিবোর্ড থেকে ও প্রেস করলাম, সাথে সাথে আমার লেখাগুলো কিন্তু ভেঙে ভেঙে গেল।
এখন আমি এটাকে একটু কেটে দিই ভার্চুয়াল কিবোর্ডটা। দেখুন এখন আমার এই টেক্সটগুলো আগে ছিল কি লেখা যেত বা কারেকশন করা যেত, এখন কিন্তু আর কারেকশন করা যাবে না, কারণ এগুলোকে আমি টেক্সট ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার পর এখন আপনি যে পিসতেই ইনেবল করুন না কেন বা ওপেন করুন, আপনার কোনো রকম কোনো টেক্সট সমস্যা হবে না। আর সমস্যা হয় কখন, যখন আপনার এই ফন্ট ইউজ করা ফন্টগুলো অন্য কোনো পিসিতে ইনস্টল নাই, তখন কিন্তু আপনার সমস্যা হবে। আর যদি ইনস্টল থাকে তাহলে সমস্যা হবে না। এই কারণে আপনার এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনি করবেন কি, যে কোনো আউটপুট ফাইল সেটআপ দেওয়ার শেষে একদম হ্যান্ড ওভার করার আগ মুহূর্ত আপনি এগুলোকে আউটলাইন করে নেবেন। আউটলাইন করে অবশ্যই আপনি ওভারপ্রিন্ট ফ্ল্যাগটা চেক মার্ক দেখে নেবেন যে আসলে ওভারপ্রিন্টটা ঠিক আছে কিনা। দেখুন আমার ঠিক আছে, এখন আমি এটা হ্যান্ড ওভার করতে পারি। তখন আপনি এটাকে সেভ অ্যাজ দিয়ে ব্যাস আপনি দিয়ে দিতে পারেন। এবং সেভ অ্যাজ দিয়ে আপনি এটা কি ফরম্যাটে রাখতে পারেন। তো আসলে অনেকেই অনেক কথা বলে যে আসলে কি ফরম্যাটে রাখতে হয়। তো আপনি সর্বোপরি আপনি যে কাজে করলেন না কেন, COUPON কুপন ডিজাইন সিটিপি দিলাম। এখানে আপনি এআই রাখুন, ইপিএস রাখুন, পিডিএফ রাখুন, যেটাই রাখুন কোনো সমস্যা নেই। তবে আমি বলবো যে আপনার এমনিতে হালকা ফাইল হলে এআই রাখবেন, এবং যদি ইমেজ দিয়ে কাজ হয় ম্যাগাজিন বা অন্যান্য টাইপের বই, ইমেজের কাজ বেশি হয়, তাহলে ইপিএস রাখবেন। এবং পিডিএফ রাখার কোনো প্রয়োজন নেই, পিডিএফ দিলে ফাইল হালকা হয়, হালকা হয় ঠিকই কিন্তু রেজুলেশনটা কমে যায়। এই কারণে ইপিএস আর এআই রাখার চেষ্টা করবেন। তবে আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। তবে আপনি ইপিএস এআই যে কোনো একটাই রাখুন না কেন, সিটিপি প্লেট ছাড়ার পূর্বে যখন আমরা সিটিপি মেশিনের আপনার রেডিউস রুমে উঠাবো, সিপি রুমে উঠাবো, তখন কিন্তু আমাদের ফাইলটা পিডিএফ করে সেভ দিতে হয়। তো এইটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আপনি ডিজাইন করবেন এআই অথবা ইপিএস এ, পরবর্তীতে সিটিপি প্লেট ছাড়ার সময় আমরা পিডিএফ এ ছাড়ি। ওকে, তাহলে এটা সম্পর্কে আর আশা করি এরকম কোশ্চেন করবেন না, কারণ আমরা এআই আর ইপিএস এ সবসময় কাজ করব। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে একটা কুপন ভাউচার, মানি রিসিপ্ট, রসিদ, ভাউচার, ক্যাশ, বিল, বই, চালান ইত্যাদি কিভাবে কাজ করতে হবে, তার সেটআপ এবং তার ভেরিফাই মার্ক কোন দিতে হবে, কোন দিকে দিতে হবে, এবং পরিশেষে কালার কম্বিনেশন দেখার জন্য আমার সেপারেশন টেমপ্লেটটা কিভাবে চেক করব, এবং ওভারপ্রিন্ট ব্লাকটা ঠিক আছে কিনা তাও চেক করব, এবং হ্যান্ড ওভার করার পূর্বে ফাইলটা আউটলাইন করছি কিনা সেটাও চেক করব, দেন ফাইলটা দিয়ে দেবো। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। তো অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু খুব সুন্দরভাবে কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটি আপনি কতটুকু বুঝতে পারলেন বা কতটুকু উপকৃত হলেন, এবং পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।